সন্ধ্যা, আজ 1 জুলাই। আমরা ডক্টরস ডে হিসাবে এই দিনটাকে পালন করি। আসছে না হালকা বিষয়টা হচ্ছে আজকে এরকম একটা বিষয় কেন আমাদের বাঁচতে হলো। আমরা এখানে 55,000 রুগীকে দেখতে গিয়ে আমাদের যে অভিজ্ঞতা হচ্ছে, 6 বছর এখন হয়নি আমাদের সোসাইটির যে অভিজ্ঞতা হচ্ছে সেটা হচ্ছে খুব খারাপ। খারাপটা কীরকম খারাপ? আমাদের কাছে মূলত মানুষ আসে রোগ নিয়ে, এবং রোগটা এরকম জায়গায় নিয়ে আসে মোটামুটি ভর্তি হতে গেলে আইসিইউতে ভর্তি করতে হবে, যে কোনো নার্সিংহোমে। লক্ষাধিক টাকা বেসরকারি নার্সিংহোমে ভর্তি, আর সরকারি নার্সিংহোমে বেড নেই, সিট নেই, ইত্যাদি ইত্যাদি কথা। হয়তো ওই গলির ধারে বসিয়ে রাখা ইত্যাদিগুলো হবে। ঠিক এই রকম একটা অবস্থায় আমরা এই ক্লিনিকটা চালাতে গিয়ে যেটা বুঝেছি যে মানুষকে সচেতন করা ছাড়া আমাদের হাতে কোনো অস্ত্র নেই। যুদ্ধ করতে হলে যেমন অস্ত্র লাগে, আমাদের কিন্তু অস্ত্র মানুষকে সচেতন করা। কিরকম সচেতন করা? না, রোগটা হতে না দেওয়া। রোগ হলে ওষুধ খেতে হবে, ডাক্তাররা আছে নিশ্চিতভাবে দেখবে। আপনারা জানেন যে স্বাস্থ্যে আমরা এখন পৃথিবীর মধ্যে শেষ যে দেশগুলো তাদের সাথে লড়াই করছি, কবে শেষ স্থানটা আমরা দখল করব। সম্ভবত 138তম স্থানে আমরা বিরাজ করছি 151টা দেশের মধ্যে। পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা সবাই আমাদের চেয়ে আগে আছে। মানে বলতে আমাদের লজ্জা করে, স্বাধীনতার 75 বছর বয়সের পরও আমরা কুশিক্ষা ছাড়া কোনো শিক্ষা পাইনি। এখন এই কথাগুলো শুনতে ভারী লাগছে, কিন্তু এগুলো যতদিন না মানুষের বুকে ধাক্কা লাগবে ততদিন মানুষ কিন্তু সচেতন হবে না। আমরা দানকে গ্রহণ করি। আমাদের দেশে 2 জন মানুষ দান করছে আর 2 জন মানুষ গ্রহণ করছে। 4 জনই ঘটনাচক্রে। আমি কোনো প্রাদেশিকতা বিশ্বাস করি না। গুজরাটে আমার প্রধানমন্ত্রী, আমার প্রিয় প্রধানমন্ত্রী, 56 ইঞ্চি যার শরীরের ছাতি, তিনি আর তার সঙ্গে সহচর অমিত শাহ, 2 জনে মিলে কিন্তু দান করছে। কাকে দান করছে? আদানি আর আদবানি নামক শিল্পপতিদের। আর বাকি শিল্পপতি, গুজরাটের যে শিল্পপতি, 100 জন শিল্পপতি আছে, তারা কিন্তু 1 থেকে 100-র মধ্যে নাম যদি আপনি করেন, তারা ঋণ খেলাপিতে, মানে আমাদের ব্যাংকের টাকা লুট করে তাদের সংসার চলে। তারা গিয়ে ব্রিটেনে, বিদেশে বিভিন্ন জায়গায় বা চাঁদে বাড়ি কিনছে, জমি কিনছে, ইত্যাদিগুলো করছে স্বাধীনতার 75 বছর পরে। আর আমরা ঘুমোচ্ছি, 145 কোটি মানুষ আমরা ঘুমোচ্ছি। আমরা কিছুদিন আগে একটা সেমিনার করেছি। আমেরিকাতে ভদ্রলোক 36 বছর আছেন, ডক্টর পার্থ ব্যানার্জি। উনি বলছিলেন, আমাদের যা যা বলছিলেন আমেরিকার স্বাস্থ্য ব্যবস্থা, কোভিডের সময় বিনা চিকিৎসায় হাসপাতালে গিয়ে মারা যাওয়া ইত্যাদিগুলো যেভাবে উনি বলছিলেন, আমাদের কোভিডের যে অভিজ্ঞতা, আমার এখানে কাঁসর ঘন্টা বাজানো আর শাঁখ বাজানো আর ওই টর্চ লাইট বা দীপ জ্বালিয়ে ছাড়া যে অভিজ্ঞতা, তার সঙ্গে আমি কোনো আলাদা অভিজ্ঞতা পাই। আমার মনে হচ্ছে দুটো দেশই আমরা একটা বিপজ্জনক খেলায় মেতে উঠেছি। তাই আমাদের যারা সহনাগরিক, 145 কোটি মানুষের মধ্যে খুব অল্প সংখ্যক মানুষ যারা সহনাগরিক, তাদের কিন্তু এই দায়ভারটা নিতে হবে। তাদের কিন্তু বুঝতে হবে যে আমার 145 কোটি মানুষ ভাই বোন আমার ভারতবর্ষে বাস করে, তাদের জন্য কিন্তু কিছুটা হলেও ছিনিয়ে নেওয়ার জন্য সেই লড়াইটা করতে হবে। আর লড়াই বলতে আপনি যেটা ভাবছেন যে মারপিট করা, সেটা না। লড়াই মানে হচ্ছে আমাদের অধিকারটা বুঝে নেওয়া। আমাদের সংবিধান যেটুকু আমাদের দিয়েছে সেইটাও কেড়ে নিচ্ছে। স্বাস্থ্য খাতে 1% ব্যয় হচ্ছে, সামান্য কিছুটা বেশি, তার বেশিরভাগটাই লুটেরারা লুট করে নিচ্ছে, অর্থাৎ আমজনতার হাতে কিছু পৌঁছচ্ছে না। এই অবস্থায় যদি আমাদের নিজেদের বাঁচার তাগিদ খুঁজতে হয়, তাহলে কিন্তু সচেতনতা, জনসচেতনতা বেশি প্রয়োজন। এবং যেটা প্রয়োজন সেটা হচ্ছে জনস্বাস্থ্যকে ভীষণভাবে অগ্রাধিকার দেওয়া, যেটা আমরা তুলে দিই। আমরা পুরোটা নির্ভরশীল হয়ে যাচ্ছি কর্পোরেটের হাতে। আর কর্পোরেটেরকে আমরা এই সময় কি দেখেছি, কোভিডের সময় 14 লাখ 16 লাখ টাকা বিল করে লাশ আটকে রেখেছে। লাশটাও দেয়নি। 14 লাখ 18 লাখ টাকা বিল, যতক্ষণ না টাকা দিতে পারবে ততক্ষণ লাশ দেয়নি। আজকে আমার ঘরচিপাড়ার একটা ঘটনা ঘটেছে, আমি নামটা করছি না, কলকাতার নাম করা একটা হসপিটাল, কালকে মারা গেছে। এখন অব্দি বিল পেমেন্ট করতে পারেনি বলে বডিটা হয়তো মানে আসার সময় হচ্ছে, এখন বিলটা পেমেন্ট করেছে খবর পেয়েছি, নাহলে মৃতদেহটাও দেবেন।
এই হচ্ছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার অবস্থা। তাহলে আমরা এই সুগারের ওষুধ খান, সকালে এইটা খান, বিকালে জল খাওয়ার পরে এটা খান, আর আমাদের ডায়েটিশিয়ান বকে 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 মানুষকে বোঝাচ্ছে যে কিভাবে তার আপনারা যে খাদ্যাভ্যাসটা করবেন। এই করে সারাক্ষণ আমরা চেষ্টা করছি, কিন্তু কজনের জন্য করছি? এই 55,000, 60,000, 70,000 ব্যাস শেষ। কিন্তু কোটি তো ব্যাপার হিসেবে এখানে, কিন্তু 56,000 হবে না। তাই এই জনসচেতনতা যদি না বৃদ্ধি করা যায়, পাড়ায় পাড়ায় যেখানে যাবেন সেখানেই বলতে হবে স্বাস্থ্য আমাদের অধিকার, স্বাস্থ্যের অধিকার আমাদের দিতে হবে। এটা একদম 1 নম্বর কথা, দ্বিতীয় কোনো কথা হয় না। তারপরে কি না, জনস্বাস্থ্য বিষয়টা, পরিবেশ, জলবায়ু সমস্ত বিষয়টা আমাদের প্রাপ্য, ওটা আমাদের দিতে হবে। এইগুলো যেমন চাইতে হবে, তার সাথে সাথে যেটুকু মানুষ যারা রোগে জর্জরিত হচ্ছে তাদের মিনিমাম পয়সা, খুব ন্যূনতম পয়সা খরচা করে তাদের যাতে তারা খেতে পড়তে পারে। মানে আমরা লুট করে নিচ্ছি। আমার চোখের দেখা এখন যা মানুষজন, অনেক মানুষ শুধু স্বাস্থ্য খাতে ব্যয় করতে গিয়ে বিপিএল লেভেলে চলে গেছে। মা বাবার জন্য করতে গিয়ে দেখা গেল তার জীবনের সব সঞ্চয় শেষ, আর ব্যাংকেও কোনো টাকা নেই। ইতিমধ্যে তার টাকা মানে চাকরিটাও চলে গেছে। এখন কর্মসংস্থানের যে হাল, নতুন করে 2 কোটি মানুষের চাকরির যে কথা বলছে, এটাকে উল্টে নেবে। 2 কোটি মানুষের চাকরি খাওয়ার একটা পরিকল্পনা প্রতি বছর সরকার থেকে করা হচ্ছে। আরো কিছু কিছু মানুষকে বিপিএল এর আন্ডারে ফেলে দিয়েছে। ওই জন্য আমরা বাছাবাছির দিকে যাচ্ছি না। সমস্ত মানুষ যারা আর্থিকভাবে পিছিয়ে আছে, যারা আর্থিকভাবে মানে ভালো আছেন, সবাইকে নিয়ে আমরা বলছি সবাই মিলে আওয়াজটা তুলতে হবে। আওয়াজটা শুধু একটা কয়েকজন মানুষ তুললে হবে না। তাই সেই জন্যে আজকে যে বিষয়টা, সেই বিষয়টা ডাক্তারবাবুরা বলবেন। আমাদের জুনিয়র ডায়েটিশিয়ান এখানে বসেন ডক্টর জয়ন্ত দাস, আমরা জানেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ, ওনারা বলবেন। কেন কীভাবে জয়ন্ত দাস বইও আপনারা দেখেছেন, বই পড়েছে, আমরা রিসেন্ট বেরিয়েছে। তো সেই জয়ন্ত দাস ওরা কিন্তু এইটা নিয়ে প্রচণ্ড চিন্তা ভাবনা করছে যে কীভাবে মানুষকে রিলিফ দেওয়া যায়। আর রিলিফ দেওয়ার জন্য আমাদের এই 50-60টা লোকের জন্য আমরা কিন্তু এটা করছি না। 50-60টা যেমন সরাসরি শুনবেন, আমাদের ইউটিউব চ্যানেল আছে জানেন, অভিজিৎ মেমোরিয়াল চ্যারিটেবল সোসাইটি, সেখানে সবাই সাবস্ক্রাইব করবেন, করে দেখবেন একটার পর একটা ভিডিও আমাদের যাবে, সেইটা দেখে মানুষকে বোঝানো। এই কাজটা আমরা করতে করতে একটা সময় হয়তো বিন্দু বিন্দু দিয়ে যদি সিন্ধু তৈরি করা যায়, সেই লক্ষ্য নিয়েই কিন্তু আমাদের এগোনো। তাই সেই কারণে এই কথাগুলো বললাম। আজকে আমাদের যে এই মূল বিষয়, যে আমাদের স্থূলতা ও ডায়াবেটিস, খাদ্যে পরিত্রাণের উপায়, মানে কিভাবে উপায়টা বার করা যায়। ওরা বলছে, আমাদের ডাক্তারবাবুদের মতামত হচ্ছে খাদ্য দিয়ে খানিকটা পরিত্রাণ পাওয়া যেতে পারে, সেটাই বিষয়। তা কিভাবে করা যায়, আপনাদের যা মনের মধ্যে প্রশ্ন আছে একদম নির্দ্বিধায় সেই প্রশ্নগুলো করবেন, তবে বলার পর আগে পুরো প্রেজেন্টেশনটা রাখা হবে, তারপর বলবেন। এই বিষয়ে আজকে যে আমাদের সেমিনারটা পরিচালনা করবেন আমাদের বিশ্ব ডাক্তারবাবু ডক্টর মিন্ময় বেরা আর ডক্টর সুপূর্ণা দাস, যিনি মনোচিকিৎসক। আপনারা জানেন প্রচুর মানুষের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করেন। আমরা বলি স্বাস্থ্য সকলের জন্য স্বাস্থ্য চাই, আর তার সাথে আমাদের নিজস্ব একটা স্লোগান আছে, সেটা হচ্ছে চাপমুক্ত মন, রোগমুক্ত শরীর। এই চাপমুক্ত মন যেমন তৈরির জন্য দরকার ডক্টর সুপূর্ণা দাস, ডক্টর সুমিত দাসকে, চাপ মুক্ত শরীরের জন্য দরকার, রোগমুক্ত শরীরের জন্য দরকার আমাদের ডাক্তারবাবুদের, ডক্টর জয়ন্ত দাস থেকে শুরু করে সমস্ত ডাক্তারবাবু। তাই সমস্ত বিষয়টা নিয়ে আজকে আমাদের আলোচনা। এই আলোচনাটা শুরু করবেন আমাদের প্রেসিডেন্টের হাতে। 2জন প্রেসিডেন্টকে আজকে আমরা প্রেসিডিয়ামে রেখেছি, ওনারা দুজনে মিলে পরিচালনা করে আমাদের মূল স্পিকারের হাতে দিয়ে দেবে। সবাই একটু ধৈর্য ধরে শুনবেন, আর পুরোটা ইউটিউবে প্রচারিত করার জন্য আমাদের যে সহযোগিতা দরকার সেটাও আপনারা সবাই করবেন। ধন্যবাদ। আচ্ছা, আমরা আর বেশি সময় না নিয়ে বাপ্পাদা তো পুরোটাই বলে দিলেন, তাহলে আমরা আগে জুনিকে ডেকে নিচ্ছি। জুনি হচ্ছে এখানকার ডায়েটিশিয়ান। ও বলবে নিউট্রিশন অ্যান্ড ডায়াবেটিস হাউ টু এসকেপ, এই খাদ্যের মধ্যে দিয়ে কি করে ডায়াবেটিসকে আমরা কমাতে পারি বা নিজেদের সচেতন করতে পারি, সেই নিয়ে ও বলবে। তাহলে আমরা জুনিকে দিয়ে শুরু করছি।
ওটা অফ করতে হবে, এখন অফ করো। হ্যালো, আচ্ছা, আমি আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা মূলত ডায়াবেটিস এবং তার সাথে কিভাবে খাবার বা খাবারের নিয়ম করা যেতে পারে সেই বিষয়টা সংক্রান্তই আজকে আমার মূলত বলাটা। এটা ছাড়াও খাদ্যের সাথে আমাদের প্রত্যেক দিনকার জীবনের সবকিছুই জুড়ে আছে প্রায় বলা যেতে পারে। তার কারণ হচ্ছে ধরুন প্রত্যেক দিনকার বেঁচে থাকার একটা বড় অংশ হচ্ছে আমাদের খাবারের উপর নির্ভর করে। কিভাবে সুস্থ থাকবো সেটা নির্ভর করে খাবারের উপর। কতটা শক্তি পাবো আমরা সারাদিনে কাজ করার সেটাও নির্ভর করে কিন্তু খাবারের উপর। আবার অনেক দুরারোগ্য রোগ ব্যাধিকে কি করে দূরে সরিয়ে রাখা যায় সেটাও কিন্তু অনেকটা নির্ভর করে সঠিক পরিমাণে সঠিক নিয়মে আমরা খাবার খাচ্ছি কিনা তার উপর। প্রথমে আজকে একটু দেখে নেওয়া যাক যে ডায়াবেটিস বা মধুমেহ রোগ, আমার মনে হয় ডায়াবেটিস শব্দটাতেই সবাই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, বা আমরা সাধারণভাবে বলে থাকি সুগারের রোগী, তাই তো? কারণ একটা ডায়াবেটিস হয়েছে মানে আমরা বলি সুগারের রোগী, সুগারটা বেড়ে গেছে শরীরে। তাহলে কি ডায়াবেটিস সেটা একটুখানি আমরা আগে দেখে নিই। আচ্ছা, আমাদের খাদ্যের মধ্যে অনেক রকমের উপাদান থাকে। আমি খুব ডিটেইলসে বা খুব বিস্তারিতভাবে না বললেও খুব ছোট ছোট ভাবে বোঝানোর চেষ্টা করছি। ধরুন আমাদের খাদ্যের মধ্যে অনেক রকম উপাদান থাকে, সকলেই হয়তো পরিচিত কার্বোহাইড্রেট, প্রোটিন, বিভিন্ন রকমের খনিজ লবণ, ভিটামিন, এই শব্দগুলোর সাথে। এরকমই একটা খাদ্য উপাদান হলো কার্বোহাইড্রেট, যেটা আমাদের সাধারণত আমরা যে ধরনের খাবার রোজ খাই, ভাত, মুড়ি, রুটি, ফলমূল, এসব থেকে পেয়ে থাকি। এই উপাদানটা আমাদের প্রায় প্রত্যেক দিনকার যে কাজ করার ক্ষমতা তার মূলত বেশিরভাগ অংশটাই এই উপাদানটা খাওয়ার জন্যই পেয়ে থাকি, বা এই উপাদানটা থেকেই আমরা পেয়ে থাকি। অনেক সময় কি হয়, এই যে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় উপাদানটা বলছি, এটার একটা শরীরে বিপাকের সমস্যা হয়, বা সহজ কথায় বলতে গেলে আমরা যেভাবে হজম করি তার একটা প্রক্রিয়া আছে, বড় প্রক্রিয়া, তার কোথাও গিয়ে একটা ব্যাঘাত ঘটে, তার সমস্যা হয়। এই সমস্যাটি হলে তাহলে কি হতে পারে? এই সমস্যাটি হলে আমাদের শরীরের যে রক্তের যে গ্লুকোজ বা শর্করা বা সুগার, সেটা আস্তে আস্তে ক্রমশ বাড়তে শুরু করে। যখন এই সুগারটা রক্তে স্বাভাবিক যে পরিমাণ থাকা উচিত মানুষের শরীরে তার থেকে বাড়তে শুরু করে, তখনই সেটাকে আমরা বলবো ডায়াবেটিস বা মধুমেহ রোগ, বা সহজ কথায় সুগার। কি কি রকমের ডায়াবেটিস আমরা পেয়ে থাকি? আমাদের এখানে অনেকেই ডায়াবেটিস পেশেন্ট এই ক্লিনিকে প্রায় প্রত্যেক দিনই আসেন, আমি প্রত্যেক সময় পেয়ে থাকি, এবং তাদের একটা বিস্তরভাবে কিন্তু যদি বলেন ম্যানেজমেন্ট করা বা ট্রিটমেন্ট করার ব্যবস্থা কিন্তু খাবারের উপরে নির্ভর করে, ওষুধের উপরে নির্ভর করে। এবার এখানে কয়েকটা আমি শুধু প্রকার বলছি যে কি কি প্রকার সাধারণত আমরা দেখতে পাই। একটাকে আমরা টাইপ 1 বলবো, এক প্রকার টাইপ 1 এক প্রকারের হয়, টাইপ 2 এক প্রকারের সুগারের ডায়াবেটিস হয়, আর একটা হচ্ছে গর্ভাবস্থায় মহিলাদের ক্ষেত্রেও একরকম ডায়াবেটিস দেখা যায়। আজকের বিষয়টা দেখুন, হলুদ একটা রং করে এখানে স্লাইডে দেওয়া আছে। এই বক্সটা দেওয়া আছে, দেখুন এখানে বলা আছে 90 থেকে প্রায় 95% ডায়াবেটিসের রোগীরা টাইপ 2 ডায়াবেটিসের শিকার হয়ে থাকেন। বেশিরভাগ আমরা টাইপ 2 ডায়াবেটিসটাই পেয়ে থাকি, কিন্তু এই টাইপের ডায়াবেটিসটাও কম নয়। তাও আমি আজকে মূলত এই টাইপের ডায়াবেটিস বা এই ধরনের ডায়াবেটিস রোগীর কি ম্যানেজমেন্ট করা যেতে পারে সেটা নিয়ে বেশি কথা বলবো। আচ্ছা, এটাও আমি একটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। হতে পারে খুব কঠিন একটু জিনিসটা লাগতে পারে, কিন্তু খুব সহজ ভাবে বলি যে একটা স্বাভাবিক মানুষ যার সুগার নেই এবং আরেকজন মানুষ যার সুগার শুরু হয়েছে বা ডায়াবেটিস শুরু হয়েছে, তার শরীরের ঠিক কি ধরনের প্রক্রিয়া চেঞ্জ হয়, তাই তো? কিছু না কিছু আমাদের শরীরের মধ্যে সিস্টেম চলতে থাকে, তার জন্যই আমাদের রোগগুলো আসে। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে কোথাও একটু গিয়ে আলাদা। তাহলে এই প্রথমটা দেখুন, একটা সবুজ রং করে বোঝানো আছে, এটা হচ্ছে স্বাভাবিক মানুষ, যে মানুষটির সুগার বা ডায়াবেটিস এখনো অবধি হয়নি। এখানে একটা কারখানার আছে,
এই কারখানাটা, আচ্ছা এখানে যেখানে সবুজ রঙের একটা কারখানা আছে, এটা এটা আমাদের শরীরের একটা অঙ্গ যেটাকে আমরা অগ্নাশয় বলি, ঠিক আছে? এই অগ্নাশয় অংশটা যেখান থেকে একটা হরমোন বেরোয় ইনসুলিন নামে। আমরা হয়তো ইনসুলিন শব্দটার সাথে খুব পরিচিত, বেশিরভাগ আমরা ভাবি ইনসুলিনটা সুগার হলেই ইনজেকশন দিয়েই দেওয়া হয় বোধহয় এরকমটাই, কিন্তু ইনসুলিনটা কিন্তু আমাদের শরীরের মধ্যেই অগ্নাশয় বলে অঙ্গটা থেকে এমনিই বেরোয়। কেন বেরোয় ইনসুলিনটা? মূলত আমাদের শরীরে যখন সুগার রক্তের মধ্যে বাড়তে শুরু করে সেটাকে একটু ম্যানেজ করার জন্য। এবার কি হয়, একটা স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এই যে কারখানা, যেটা অগ্নাশয় নামক কারখানা থেকে অনেক চাবির মতন ইনসুলিন বেরোচ্ছে, অনেক কটা ইনসুলিন বেরোচ্ছে বিভিন্ন রকমের, যে চাবিটা আমাদের শরীরের কি করে গ্লুকোজটাকে ব্যবহার করতে কাজে লাগায়। না হলেই রক্তে বেড়ে যাবে, গ্লুকোজটাকে কোথাও গিয়ে একটা ব্যবহার করাতে হবে। স্বাভাবিক মানুষের ক্ষেত্রে এটা হয়। টাইপ 1 যারা, আমি উপরে লিখেছি টাইপ 1 যে ধরনের ডায়াবেটিসের পেশেন্ট থাকেন বা রোগীরা থাকেন, তাদের দেখুন নিচের যে কারখানাটা সেটাকে প্রথমেই লাল রং করে দেওয়া হয়েছে, মানে কারখানাটাই বন্ধ। অগ্নাশয়ের মধ্য থেকে যে চাবিগুলো উৎপাদন হবে আমাদের শরীরের গ্লুকোজটাকে বা সুগারটাকে যে কাজে লাগাবে, সেটাই সে করে উঠতে পারছে না। তাহলে তখনই রক্তে সুগার বাড়তে শুরু করছে। এটা হচ্ছে এক প্রকার, যেটা টাইপ 1। কিন্তু আজকে আমি বলেছি টাইপ 2টা আমাদেরকে বেশি ভালো করে বুঝতে হবে, জানতে হবে কি করা যায়। তাহলে এটা হলো এক প্রকারের টাইপের সুগার বা ডায়াবেটিসের সমস্যা। টাইপ 2 একটু খেয়াল করে দেখবেন, টাইপ 2টা একটু জটিল বোঝার জন্য, কিন্তু খুব সহজ করে দেখি। স্বাভাবিক অবস্থায় কারখানা থেকে ইনসুলিন নামক যে চাবি উৎপাদন হওয়া সেটা হচ্ছে, এবং আমাদের শরীরের যে কোষগুলো আছে তার তালাটাকে যথারীতি খুলে দিচ্ছে, মানে আমাদের শরীরের সুগারটা ঠিকঠাক ভাবে কাজে লাগছে, আমাদের শক্তি দিচ্ছে, আমাদের রোজকার কাজ করার ক্ষমতা তৈরি করছে। এটা হচ্ছে স্বাভাবিক মানুষটির ক্ষেত্রে। যে মানুষটির টাইপ 2 সুগার হয়ে গেছে বা ডায়াবেটিস হয়ে গেছে, সেই মানুষটির ক্ষেত্রেও আগেরটার থেকে একটু আলাদা। ইনসুলিন নামক চাবিগুলো কারখানা থেকে সঠিকভাবে উৎপাদন হলেও কোথাও গিয়ে দেখুন যে তালাটা দিয়ে খুলবে, সেই তালাটা আগেরটার মতন স্বাভাবিক মানুষটির মতন নয়। মানে শরীরে যে গ্লুকোজটাকে ব্যবহার করাবে, সেই ব্যবহার করানোর কার্যকারিতাটা কোথাও একটা নষ্ট হয়ে গেছে। তার অনেক কারণ, হয়তো বিস্তারিত ভাবে বললে আরো কঠিন ভাবে বলা যেতে পারে। খুব সহজ ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে এখানে কার্যকারিতাটা কোথাও একটা ব্যাঘাত ঘটেছে। তার মানে শরীরে ইনসুলিন আছে যেটা সুগারটাকে আমাদের শরীরে ব্যবহার করাতে পারে, কিন্তু কোনো কারণে তালাটি এবং চাবিটি ম্যাচ করছে না বা মিল খাচ্ছে না, তাই জন্য সেটি কাজ করাতে পারছে না। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক একটা ধারণা, খুব সাধারণ একটা ধারণা। এই ধারণাটার পরে যদি বুঝতে হয়, তাহলে এবার ধরুন এবার সুগারটি বেড়ে গেল, ঠিক আছে? যখন বেড়ে গেল তার তো কিছু লক্ষণ আমরা দেখবো, যে কি কি লক্ষণ দেখে আমরা বুঝছি যে আমার শরীরে হঠাৎ করে ডায়াবেটিস রোগটি চলে এলো। তার কারণ কিন্তু যেটি দেখালাম সেটি বাদ দেওয়ার অনেক রকমের হতে পারে, অনেক কিছু হতে পারে, সেই বিস্তারিত জায়গায় যাচ্ছি না। কিন্তু কি কি লক্ষণ আমরা দেখতে পারি? 3টে পি বলে একটা কথা আছে। প্রথমটা দেখুন, আমি কিছুটা ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। ঘন ঘন মূত্র ত্যাগ করা বা বারবার আমাদের বাথরুমে যাওয়া বা পেচ্ছাপের সমস্যাটা ঘন ঘন হওয়া, এটা একটা রকমের, যদি শরীরে কোনোভাবে ডায়াবেটিস রোগটি বাসা বাঁধে তার একটা লক্ষণ বটে। আর কি হতে পারে? অতিরিক্ত জল তেষ্টা পাচ্ছে, ভীষণ রকম জল তেষ্টা পাচ্ছে, যেটা স্বাভাবিক সময় পেত না তার থেকে বেশি পাচ্ছে। বেশি রকম খিদে পাওয়া, বেশি খিদে পাওয়া। এই 3টেকে খুব সাধারণভাবে ডায়াবেটিসের প্রথম যে 3টি লক্ষণ সেটা বলা যেতে পারে। এটার সাথে একটি কথা বলে রাখি, বেশিরভাগ ক্ষেত্রেই যেটা হয়, আমিও আমার ধরে নিচ্ছি আজকে যে জায়গায় আছে তার থেকে যদি আরো পুরনো কয়েক বছর আগে ফিরে যাই, সাধারণত এই ধরনের বিভিন্ন লক্ষণ শুনলেই যেটা প্রথম মনে হয় আমাদের, আমার তো এটা আজকে সকালে হচ্ছিল, মনে হচ্ছিল যেন খিদেটা বেশি পাচ্ছে, বা কালকে একটু বেশিবার আমি বাথরুমটা গেছি, এরকম ভাবে ধরে নেওয়ার কোনো ব্যাপার নেই। কিন্তু
সেটা মানে আমার সুগার হয়েছে এটা ধরে নিয়ে কিছু করার নেই। যদি হয়েও থাকে, এই লক্ষণগুলি কোথাও কার্যকরী হয়ে থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সঠিকভাবে রক্তের পরীক্ষা করিয়ে তারপরে বোঝা সম্ভব যে আপনার শরীরে কিছু সমস্যা থাকছে কি থাকছে না। মূলত এগুলো একটা লক্ষণ যেটা দেখে স্বাভাবিকভাবে বোঝা সম্ভব হয় যে ডায়াবেটিসের হয়তো বাসা বাঁধতে শুরু করেছে বা রক্তের মধ্যে সুগার বা গ্লুকোজ আস্তে আস্তে বেড়ে চলেছে। কিছু আরো লক্ষণ হয়, এই লক্ষণগুলো শুনলে তো আমাদের আরো মনে হবে যে সবকটা হয়তো আমাদের রোজ হয়, কিন্তু তাও সুগারের লক্ষণ হিসাবেই দেখুন, যার শরীরে সুগার দীর্ঘদিন ধরে আছে বা বেড়ে চলেছে রক্তের মধ্যে, সেই মানুষটির ক্ষেত্রে আরো কি কি লক্ষণ হতে পারে। প্রথমে একটা ওজন মেশিন দেখতে পাচ্ছেন, সেখান থেকে বলে যায় ওজন কমছে, এটা একটা লক্ষণ। ক্লান্তি, দুর্বলতা, সেটাও একটা লক্ষণ। কেন হচ্ছে সেই প্রশ্নে আসছি না, কিন্তু এগুলো লক্ষণ হিসেবে আপনি দেখুন যে এই লক্ষণগুলি থাকতে পারে। খুব সহজে বিরক্ত হয়ে যাচ্ছে বা মানুষ খুব সহজে খিটখিট হয়ে যাচ্ছে, এটাও যদি রক্তে গ্লুকোজের পরিমাণ বাড়তে থাকে তাহলে হতে পারে। হাত পায়ে একটা অসাড়তা ভাব, যে কোনো, এটা বিশেষ করে খেয়াল করুন, যে কোনো জায়গায় কাটা ছেঁড়া হলে সেই ঘাটা শুকোতে অনেকটা সময় লাগে, স্বাভাবিক যে সময় লাগে তার থেকে অনেক বেশি, এটাও কিন্তু একটা ডায়াবেটিসের লক্ষণ। গায়ে চুলকানি হওয়া, আবঝা দৃষ্টি, এই সবকটাই কিছুটা ছবি দেখে এবং কিছুটা লেখা থেকে বুঝতে পারছেন যে সবকটাই সুগারের কিছু লক্ষণ। এই লক্ষণগুলো মূলত সুগার যদি বাড়তে থাকে রক্তে, তখন আস্তে আস্তে ক্রমশ আস্তে আস্তে ধীরে ধীরে প্রকাশ পেতে থাকে। তাহলে তো লক্ষণ গেল, কারণ গেল, কিভাবে হচ্ছে তার একটা প্রক্রিয়া গেল, সবটাই জানলেন। কিন্তু এই যে হচ্ছে সুগারটা, অসুবিধা কি আছে এতে? আমার শরীরে যদি রক্তে গ্লুকোজটা বেড়েই যায়, সমস্যা কি আছে তাতে? স্বাভাবিকভাবেই যা চলছে চলতে পারে। সমস্যা আছে, সমস্যা আছে বলেই চিকিৎসার প্রয়োজন। হয়তো এখানে যারা সুগারের রোগী বা একটু চিকিৎসা শাস্ত্রের কথা মতন ডায়াবেটিক পেশেন্ট যারা, তারা অনেকেই জানেন যে কি কি লক্ষণ দেখতে পান বা কি কি সমস্যা হয়। সমস্যাগুলো আসলে বেশ দীর্ঘমেয়াদী এবং জটিল হতে থাকে ক্রমশ। যত বেশি দিন ধরে সুগার আমাদের শরীরে বাড়তে থাকে, রক্তের মধ্যে বাড়তে থাকে, তত কিন্তু আমাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর ওপর প্রভাব বিস্তার করে এই সুগার, বা সেগুলোকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। খুব কম লেভেল থেকে শুরু করে খুব বেশি মাত্রা অবধিও ক্ষতিগ্রস্ত হতে পারে। তখন কিন্তু এই সুগারের চিকিৎসার সাথে 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 আমাদের বাকি অঙ্গগুলোরও চিকিৎসা বা তার সুস্থ করার জন্য তার চিকিৎসার প্রয়োজন হয়। কি কি অঙ্গ মূলত হয় সেগুলো একটু বলি। চোখ, চোখ একটা জায়গা, দীর্ঘদিন যে মানুষটির শরীরে সুগার আছে এবং যে মানুষটি সেই সুগারটি কন্ট্রোল করার জন্য বা সেটাকে কমানোর জন্য কোনো ব্যবস্থা করেননি, ডাক্তার দেখাননি, ওষুধও ঠিক করে খাননি, খাওয়া দাওয়াটাও করেননি ঠিকভাবে, সেই মানুষটির ক্ষেত্রে কিন্তু দীর্ঘদিন শরীরে সুগার থাকলে তার চোখ ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বেশ বড় রকমের সম্ভাবনা থাকে। দৃষ্টিশক্তি আবঝা হতে পারে, কখনো দৃষ্টিশক্তি পর্যাপ্ত নাও হতে পারে, এরকম জায়গায় পৌঁছতে পারে। এইটাকে কিছু বিজ্ঞানসম্মত ভাষা আমি লিখেছি, আমার মনে হয় সবটা বলার দরকার নেই, কিন্তু চোখ যে ক্ষতিগ্রস্ত হতে পারে এটুকুনি বুঝে রাখাটা দরকার সবার জন্য। আর কি হতে পারে? কিডনি, আরো একটা অঙ্গ আমাদের শরীরে খুব খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ। এই কিডনিটাও কিন্তু আমাদের ক্ষতিগ্রস্ত হতে পারে যদি আমরা সুগারটাকে বা ডায়াবেটিসটাকে ঠিকভাবে ম্যানেজ না করি। তাহলে সেটাও একটা কারণ যে সুগারটাকে আমাদের কিন্তু ম্যানেজ করতে হবে। নার্ভ বা স্নায়ু, স্নায়ু বলতে স্নায়ুতন্ত্র বলতে যে নার্ভগুলো দিয়ে আমাদের কি হয় যে অনেক অনুভূতি তৈরি হওয়ার জায়গা, সেই নার্ভগুলো বলছি। সেই নার্ভগুলো দেখুন, একটা এখানে আমি একটু নার্ভ হয়তো বোঝাতে পারছি না, কিন্তু দেখুন মস্তিষ্কের একটা জায়গা দেখানো হয়েছে, আর এখানে একটা একটা ছবি মতন আছে, এই ছবিটা না বোঝারই কথা, তাও এটাকে আমরা নার্ভ বলি। তো এই যে মস্তিষ্কের জায়গা, এই যে নার্ভ, এই সমস্তগুলো কিন্তু দীর্ঘ
রক্তে দীর্ঘদিন গ্লুকোজের পরিমাণ বাড়লে ক্ষতিগ্রস্ত হতে পারে, চোখ ক্ষতিগ্রস্ত হতে পারে, আমি কিডনি দেখিয়েছি, এটা ক্ষতিগ্রস্ত হতে পারে। আর কি হতে পারে? শুধু জিনিসগুলো জেনে রাখা দরকার যে কিডনিতে সমস্যা হতে পারে। এটা আমাদের হৃৎপিণ্ড বা হার্টের রোগ ব্যাপারটা খুব কমন আসবে, দিন আমার হার্টের রোগ আছে, তাই তো? এই হার্টের রোগ যেরকম এমনিও হতে পারে, যে মানুষটি দীর্ঘদিন ধরে ডায়াবেটিক তারও হতে পারে, এবং আরো অনেক কিছু। তার সাথে একটা বলি যে পায়ের পাতায় ঘা বা সংক্রমণ হওয়া, যেটা অনেকটা যেটা শব্দটা সাধারণত ডায়াবেটিক ফুট বলে আমরা জানি। পায়ের পাতায় দেখুন, নিচে একটা পায়ের পাতার ছবি দেওয়া, বোঝানোর চেষ্টা করা হয়েছে যে পায়ের পাতায় ঘা একবার শুরু হলে সেই ঘাটা কিন্তু সারতে অনেক সময় লাগে, যেহেতু রক্তে সুগার আছে, এবং সেটা বাড়তে বাড়তে কিন্তু এরকম জায়গাতেও পৌঁছয় যখন কিন্তু তার চিকিৎসা করতে বেশ সমস্যা তৈরি হতে পারে। তো আগে থেকে আমাদের যদি না জেনে রাখি যে সত্যি সুগারটি চিকিৎসার প্রয়োজনটা কেন, ঠিক কি সমস্যা করে এই সুগারটি আমাদের শরীরে, কি অসুবিধা হয় ডায়াবেটিক পেশেন্টের, সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে এই জায়গা থেকে। আমি একটা রোগের জন্য আমার শরীরের বিভিন্ন রোগকে একসাথে বাসা বাঁধানোর জন্য তার রাস্তা খালি করে দিচ্ছি। তার মানে আগে যদি এটা আমরা বুঝি, তবেই আমি সুগারের চিকিৎসা করবো কিনা এটা আমার মাথায় আসবে। তাহলে প্রথমে আমাকে আগে বুঝতে হবে যে আমার এই এতগুলো রোগ কি আমি ইচ্ছা করে ঘরে ডেকে আনবো, নাকি প্রথম দিন থেকে আমি চিকিৎসাটি শুরু করব ঠিকভাবে। আরো অনেক, সেটা কি কি এড়িয়ে চলবেন। এবার চিকিৎসার দিকে আস্তে আস্তে ঢুকছি। বুঝলাম সুগার কি কি রোগ হতে পারে। তো এবার চিকিৎসা, যে কি কি আমাদের এড়িয়ে চলতে হবে। স্বাভাবিক জীবনযাত্রা করলেও, ডায়াবেটিস থাকলেও সব ক্ষেত্রে আমাদের একটা বেসিক ম্যানেজমেন্ট বা খুব সাধারণভাবে একটা ম্যানেজমেন্টের দরকার, যাতে আমরা সুস্থভাবে নির্রোগ, অ্যাটলিস্ট কিছুটা হলেও নির্রোগ জীবন কাটাতে পারি। কি কি হতে পারে? অস্বাস্থ্যকর খাবার খাওয়া। অস্বাস্থ্যকর খাবার বলতে একটি ছবি দিয়ে বোঝানো হয়েছে একটা কিছু ফাস্ট ফুড টাইপের খাওয়া, সেটা এখানে একটা বার্গারের ছবি আছে। এটা মূলত আমি যদি বলতে পারি আমাদের লোকাল টার্মে অস্বাস্থ্যকর খাবার, সেটা কিন্তু চাউমিন, এগরোল, এসব যে কোনো রকমের স্ট্রিট ফুড হতে পারে, যে কোনো ফাস্ট ফুড হতে পারে, এগুলো সব অস্বাস্থ্যকর খাওয়া। তাহলে কোথাও অস্বাস্থ্যকর খাওয়াটিকে আমাকে প্রথমেই এড়িয়ে চলতে হবে যদি আমি একটি সুস্থ এবং নিরোগ শরীর বা জীবন চাই। মধ্যপ্রদেশের স্থূলতা, মানে মধ্যপ্রদেশের স্থূলতা বলতে আমাদের শরীরের, দেখুন একটা ছবি দিয়ে তার পরের ছবিতে দিয়ে মধ্যপ্রদেশ মানে পেটের মধ্যপ্রদেশ বোঝানো হচ্ছে। তো পেটের স্বাভাবিক শরীরের থেকে আমাদের পেটটি অনেক বেশি স্থূল হয়ে যাচ্ছে দিন দিন, সেটাও একটা বলা যেতে পারে রিস্ক ফ্যাক্টর বা একটা কারণ যে আপনার শরীরে কিন্তু ডায়াবেটিসটা তাড়াতাড়ি আসতে পারে, হার্টের সমস্যাগুলো আসতে পারে তাড়াতাড়ি, আমাদের শরীরে চর্বি যে বেড়ে যাওয়ার সমস্যা এগুলো আসতে পারে। তো এটা কিন্তু একটা লক্ষণ যে আমাদেরকে কিন্তু এটা এড়িয়ে চলে যেতে হবে। আর কি অধিক ওজন একই সাথে জুড়ে আছে। স্বাভাবিক যা ওজন তার থেকে ক্রমশ আমার শরীরের ওজন বেড়েই চলেছে, এবং যে ওজনটিকে আমি কমানোর একটুও চেষ্টা করছি না, আমি ক্রমশ অস্বাস্থ্যকর খাবার খেয়ে চলেছি এবং আমার ওজন ক্রমশ বেড়ে চলেছে। এটাও কিন্তু একরকম অ্যালার্ম যে আপনার শরীরে কিন্তু রোগ বাসা বাঁধার জন্য সুন্দর একটা জায়গা পাচ্ছে। শারীরিক পরিশ্রম না করা, এটা একটা বড় সমস্যা আজকের দিনের জন্য। সত্যি সমস্যাকে বলবো এই কারণে, আজকে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যেরকম একটা অংশের মানুষ যেরকম খেটে খায় মানুষও আছে, সেরকম একটা অংশের মানুষের বাধ্য হয়েও বসে কাজ করার প্রবণতা অনেক বেশি, সেটা করতেই হয়। এবার এটা বাদ দিয়ে কি করা যেতে পারে? যখন ব্যাপারটা থাকছে যে আমার পরিশ্রমের জায়গাটাই কোনো কাজ নেই, মানে শারীরিক কোনো কাজ নেই, তাহলে আমাকে আলাদাভাবে শারীরিক পরিশ্রমটা করতে হবে। তার মানে শারীরিক পরিশ্রম না করাটাও কিন্তু একটা বড় সমস্যা, যে কোনো রোগকে আমাদের শরীরে আসার একটা জায়গা করে দেওয়া। অস্বাস্থ্যকর কিছু খাওয়ার, শরীরের ওজন ক্রমশ বেড়ে চলেছে এবং শারীরিক পরিশ্রম না করা। তাহলে এবার কি করবো আমরা? এটা তো হলো এড়িয়ে চলবো, হয়ে গেছে, সেটাকে আমাকে এড়িয়ে চলতে হবে অথবা সেটাকে আমাকে ম্যানেজ করতে হবে।
সুগারটি হয়ে গেল, আমি এর থেকে মুক্তি পেতে চাইছি। আমি এতক্ষণে সচেতন হয়ে গেলাম যে আচ্ছা এই এই রোগ হতে পারে, এই লক্ষণ দেখা যেতে পারে। এবার আমাকে সচেতন হতে হবে যে কি কি আমি করলে তাহলে এটা থেকে মুক্তি পাবো, সেটা জানা খুব দরকার। আমি খুব সহজে 3টে কথা বলেছি। একটা হচ্ছে স্বাস্থ্যকর কিছু খাবার, যেটাকে আমরা ব্যালেন্স ডায়েট বলতে পারি। স্বাস্থ্যকর মানে কিন্তু এরকম না যে কোনো একটা খাবার স্বাস্থ্যকর। আমি জানি যে আমি সবজি খেতে হয়তো খুব ভালো বলে সবাই, ডাক্তার বলে সবজি খান সবজি খান, শুধু ওটাই বেশি খেয়ে যাচ্ছি, এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সারাদিনে, আমি যা বলবো একটু পরে, আমাদের সারাদিনে যে ধরনের খাবার আমরা বাড়িতে খাই সেটাকে সঠিক পরিমাণে ঠিকভাবে খাওয়াটাই আমি স্বাস্থ্যকর খাবারের মধ্যে একটি কাজ বলবো, বা স্বাস্থ্যকর খাবারের পরিমাণ বলবো। কিছু প্রয়োজনীয় ওষুধপত্র, যদি বিশেষজ্ঞের পরামর্শ নিয়েছেন, ডাক্তারের পরামর্শ নিয়েছেন ডায়াবেটিস হয়ে যাওয়ার পরে, তারা আপনাকে কিছু ওষুধ বা কিছু আপনাকে ট্রিটমেন্টের সলিউশন দেবে বা সমাধান দেবে, সেটি করা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে। এবং অবশ্যই এইখানে যে দেখছেন শরীর চর্চা, এই শরীর চর্চাটি কিন্তু করা একদম বাঞ্ছনীয়, কিছু না ভেবে এটি করা উচিত। যে মানুষটির শরীরে রোগ ব্যাধি নেই এবং যে মানুষটির আছে প্রত্যেকের। তাহলে এই কটা জিনিস হচ্ছে আমরা ভাবতে পারি ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার প্রথম পথ। এই 3টে পথ আমাকে দেখতে হবে ঠিকঠাক ভাবে। খাবার দাবার নিয়ে তো অনেকক্ষণ বলছিলাম, তো কি খাবার দাবার আসলে সমস্যা, কোনটা স্বাস্থ্যকর কোনটা ঠিক অস্বাস্থ্যকর, এটাকে আরেকটু ভেঙে ভেঙে বলার আমি চেষ্টা করছি। এখানে একটা সিগন্যাল সিস্টেম করেছে। সিগন্যালটা জানে, সিগন্যাল হচ্ছে আমরা ট্রাফিক সিগন্যাল, তাই তো? ট্রাফিক সিগন্যাল দেখি তো আমরা সবাই রাস্তাঘাটে। ট্রাফিক সিগন্যাল আমরা, এবার ঠিক আছে, ট্রাফিক সিগন্যাল আমরা দেখি। এবার এই ট্রাফিক সিগন্যালে 3টে রঙের আলো আমরা দেখতে পাই, লাল আলো, হলুদ আলো, সবুজ আলো। ধরে নিন এটা আমার জীবনেরও সিগন্যাল। ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে তার জীবনের সিগন্যালটি হচ্ছে এই 3টি সিগন্যাল। লাল আলো দিলে আমরা থেমে যেতে বলি, তাই তো? লালে কিন্তু বিপদ আছে, লাল আলো থাকা সত্ত্বেও এগিয়ে দিলে বিপদ আছে। তাহলে লালে বিপদ আছে, তার মানে যে খাবারগুলিকে আমি লাল আলোর মধ্যে বা লালে রাখার চেষ্টা করব, সেই খাবারগুলিকে খাওয়াটা বন্ধ করে দিতে হবে বা ওখানেই থেমে যেতে হবে যে মুহূর্তে আপনার শরীরে সুগারটি বাসা বেঁধেছে। হলুদ আলো আমাদের কি বলে, একটু অপেক্ষা করে যান, একটু থেমে পরিমাণ বুঝে খেতে হবে সেই খাবারগুলি যেগুলি হলুদ আলোর মধ্যে থাকবে। আমি দেখাবো কোনটা কি লাল কোনটা হলুদ কি, শুধু বোঝার চেষ্টা করুন যে এই যা বিপদের, একটু থেমে একটা খাবার। এবং সবুজ আলো, সবার জীবনে সবুজ আলো, সবুজ ট্রাফিক মানে এবার আপনি যেতে পারেন, তাই তো? কোনো বাধা নেই, যেখানে কোনো বাধা নেই সেটা হচ্ছে সবুজ আলোর মধ্যে পড়ছে। এই ট্রাফিক সিগন্যালটিকে খুব ছোট্ট করে মাথায় ঢুকিয়ে নিন, খুব সহজে খুব স্বাভাবিকভাবে যে কোনো মানুষের পক্ষে বোঝার জন্য এটা যথেষ্ট। সবুজ আলো এসে গেছে, তাই তো? কি আছে সবুজ আলোতে একটু দেখি একটা একটা করে, আপনারা নিজেরাই দেখুন কি কি আছে। ঠিক আমি পরে বলছি কি আছে এতে। শাকসবজি, ঠিক। তারপরে একটা বুঝতে অসুবিধা হতে পারে একটু মশলা বা গোটা মশলা। মূলত ভারতীয় বা ইন্ডিয়ান স্পাইসেস আমরা বলি, ভারতের প্রচুর মশলার ব্যবহার আছে, আমাদের ঘরে গোটা মশলার ব্যবহার আছে। কখনো কখনো কিন্তু এই গোটা মশলাটি আলাদাভাবেও আমাদের শরীরে প্রচুর উপকারী উপাদান এনে দেয়। মশলাদার রান্নার কথা বলছি না, মশলাগুলি আলাদা করে বলছি, ঠিক আছে? তো এই মশলাগুলিও আমাদের শরীরে অনেক সময় উপকার এনে দেয়। দারচিনি, লবঙ্গ, তেজপাতা, বিভিন্ন ধরনের মশলার একটা আলাদা আলাদা উপকারিতা আছে, ঠিক আছে? রান্নায় ব্যবহার করে খুব জমকালো খাবার হলো সেটি নয়। পরেরটি কি সবুজ আলোতে আছে? আচ্ছা, এটা কি আছে? সবজি, তাই তো? যত রকমের সবজি আমরা দেখতে পাই সব সবজি কিন্তু দেওয়া আছে। কিছু বিশেষ রকমের ফল,
এই ফলটি দেখলে বুঝতে পারছেন যে কিছু লেবু জাতীয় ফল আছে, মানে আমরা ধরে নিতে পারি টক জাতীয় ফল। যে ফলগুলি টক জাতীয় ফল, এগুলো কিন্তু সুগারের বা ডায়াবেটিকের পেশেন্টরা কিন্তু খেতে পারেন, খাওয়া ভালো। কতটা পরিমাণে খাবেন, কি খাবেন, সেটা কিন্তু আলাদা আলাদা ভাবে বিশেষজ্ঞের সাথে বসে আলোচনার বিষয়। আমরা কি খেতে পারেন, কি খেতে পারেন না, কোনটা সমস্যার আর কোনটা সমস্যার নয়, শুধু সেটাই বলার চেষ্টা করছি। শসা, পেয়ারা, এগুলো একরকমের, এগুলোকে আমরা ফল সবজির মধ্যে ফেলতে পারি। আলাদা করে ছবি দেওয়ার মানে হচ্ছে এগুলো কিন্তু আপনি খেতে পারেন, খাওয়া প্রয়োজনীয়। সবুজ সিগন্যাল অথবা আমাদের মাথায় রাখতে হবে। স্যালাড বোঝানোর চেষ্টা করেছি, যে কোনো রকম সবজি, ফলে যে কোনো রকম সবজির স্যালাড হতে পারে। এই স্যালাডটিও কিন্তু বেশি পরিমাণে খাওয়া যেতে পারে। সবুজ সিগন্যাল তাহলে বোঝা গেল, সব সবুজ কিন্তু এখানে কোথাও থামার দরকার নেই। পরিমাণ বুঝতে হবে, গ্রিন আমাদের ইয়েলো সিগন্যাল এসে গেছে, তাই তো? পরিমাণ বুঝতে হবে। হলুদ সিগন্যালে প্রথমেই যেটি আছে, এটি একটু ভেঙে বলি। চাল, গম, ভুট্টা, জোয়ার, বাজরা, রাগি, এগুলো এক ধরনের শস্য উপাদান যেগুলো আমাদের চারপাশে আমরা চাষ হতে দেখি, পেতেও দেখি, এই বা খাইও। তো এই ধরনের জিনিসগুলো কিন্তু শর্করা বেশি পরিমাণে থাকে বলে এই খাবারগুলোকে আমাদের পরিমাণটা বুঝে খেতে হবে। থামতেও হবে না, অত্যধিকও খেতে হবে না, কিন্তু পরিমাণ বুঝতে হবে। কি করে বুঝবে? এই ইয়েলো সিগন্যালটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করছে ডায়েটিশিয়ান, তার যে বক্তব্য বা যে কোনো পুষ্টিবিদ বা বিশেষজ্ঞ, তিনি যেভাবে বলবেন সেইটা অনুযায়ী আপনাকে কিন্তু ভাবতে হবে। কারণ এটা আপনি নিজে হিসাব করতে পারবেন না যে ঠিক কতটা আপনাকে খেতে হবে, কিন্তু বুঝতে হবে যে আপনি যথেষ্ট পরিমাণে বেশিও খেতে পারবেন না। তার জন্য আপনাকে এখানে একটা লিমিট করতে হবে, একটু থেমে দেখতে হবে। ডাল আমাদের সারাদিনের মুখ্য খাবারগুলির মধ্যে কিন্তু একটা বড় অংশ থেকে আমরা কার্বোহাইড্রেট পাই, তাই জন্য ওই অংশটিকে খেতেও হবে, বুঝে শুনে খেতে হবে। চাল ডাল চলে গেল, চাল ডাল গম। আর কি আছে? যে কোনো দুধ জাতীয় উপাদান হতে পারে। এখানে শুধু দুধের ছবি দেওয়া আছে, মানে ভাবার কিছু নেই যে শুধু দুধ জাতীয় যে কোনো উপাদান, দুধ, দই, ছানা, পনির, যা কিছু হতে পারে, সেগুলো সবকটাই কিন্তু আমাদের পরিমাণটা জানতে হবে যে আমি এই পরিমাণে খেলে ভালো, এর থেকে বেশি খেলে অসুবিধা। কিছু মিষ্টি ফল, যেগুলো ভীষণ মিষ্টি ফল কিছু হয়, বা যে কোনো ধরনের ফল আমি বলছি, কিছু বিশেষ করে মিষ্টি ফল যেমন আম, কলা, জাম বা পাকা পেঁপে, সবেদা, এই ধরনের মিষ্টি ফলটি কিন্তু আছে আমার আছে কিন্তু আমার হলুদ সিগন্যালে। এইগুলো ভুল ধারণার জায়গা, আশা করছি একটু হলে ভাঙার চেষ্টা হচ্ছে। এগুলোকে আমি রেড সিগন্যালে রাখবো না গ্রিন সিগন্যালে রাখবো, এটা কিন্তু বোঝা যাচ্ছে এখান থেকে। আমি কিন্তু রেডে রাখিনি, গ্রিনেও রাখিনি, আমি রেখেছি ইয়েলো বা হলুদ রঙে, যেখান থেকে বোঝা সম্ভব যেটা খাওয়া যায়, যথেষ্ট খাওয়া যায় না, আবার না খেয়ে থাকতে হবে, বিষয়টি এরকমইও নয়। ডিম, মাছ, মাংস, যে কোনো প্রাণীজাত উপাদান। আরেকটি বিষয় হচ্ছে মাটির নিচে যে সবজিগুলি হয়, আলু, রাঙা আলু, শাঁকা আলু, এই ধরনের যে মাটির নিচের সবজি, এই সবজিগুলো কিন্তু আবারও একই কথা, আমাদের হলুদ সিগন্যালে আছে, বুঝে শুনে খেতে হবে। আমি বাদাম, আমি এবার ছবিগুলো দেখুন একভাবে পুরোটা। আমি এই স্লাইডটাকে একটু বেশি সময় দিয়ে বা বেশি করে বলছি, তার কারণ এটাকে কিন্তু ভালো করে বোঝার একটা জায়গা তৈরি করতে হবে যে আমি এগুলো নিত্যদিনের খাওয়ার উপকরণ, তো রোজকার খাওয়ার মধ্যে পড়ে, রোজ আমরা খাই বিভিন্ন ভাবে, কিন্তু আমরা সচেতন নই যে খাবো, এতটা খাওয়া দরকার, আমার সুগার হয়েছে, কতটা প্রয়োজন। এই জিনিসটা বোঝার জন্য আমি একটু রঙের ব্যবহার করেছি, যাতে কোথায় থামতে হবে, কতটা থামতে হবে সেটুকুনি বোঝা যায়। লাল, ডেঞ্জার, মাথায় রাখতে হবে যা কিছু আসবে, যদি এই মুহূর্তেও সুগার থাকে, আজ এই মুহূর্ত থেকেই বন্ধ। যদি খেতেও হয়, অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া খাওয়া যাবে না। পরিষ্কার, লাল শুরু হওয়ার আগে মাথায় একদম পরিষ্কার করে এটা বুঝে নিই, এটি এই মুহূর্ত থেকে বন্ধ। কি কি দেখা যায় বলবো না আমি, আপনি দেখতে থাকুন। কি আছে?
বাহ, পান্তুয়া রসগোল্লা, মুশকিলের ব্যাপার, কিচ্ছু করার নেই। একদম লাল বাঁধা, এখানে শুরু। তারপর কি আছে? মিষ্টি কথা মুখ দিয়ে আমার বেরোচ্ছে না, কিছু আমি করতে পারছি না, আমাকে একটু মিষ্টি ছাড়াই মিষ্টিহীন কথাই বলতে হচ্ছে, না হলে আমার সুগারটিও এখানে বেড়ে যেতে পারে। তাই চিনি আজকে এই মুহূর্ত থেকে বন্ধ হলো। যে কোনো ফ্রুট জ্যাম বা জেলি, যেগুলো বাড়িতে বানানো হতে পারে অথবা যেগুলো প্রসেস বা বাজারে পাওয়া যায়, অবশ্যই সেটা। পরেরটি কি আছে? গরম পড়ে গেছে ভীষণ। কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, কোকা-কোলা, পেপসি, স্প্রাইট, তাই তো? এটি কিন্তু বন্ধ। মনে হয় যেন কিছু নেই, শুধু তো জল খাচ্ছি, একটু হাওয়ায় ভাসানো। মারাত্মক সমস্যা হতে পারে সুগারের রোগীদের। একটু বিদেশি খাবার খাবার ধাঁচ, কিন্তু বোঝার চেষ্টা করা যেতে পারে যে ভাজাভুজি। আমি একটু চপ ধরে নিতে পারি, এটাকে সিঙ্গারা ধরতে পারি, তেলে ভাজা পকোড়া, তাই তো? বাজারের খাওয়া চিপস, একদম। তাহলে বন্ধ তো? বন্ধ। কতক্ষণ বন্ধ এবং কতদিন বন্ধ, এটি বিশেষজ্ঞের পরামর্শ। বারবার বলছি, এরকম ভাবার কিছু নেই যে হতাশ হয়ে গেলাম এই স্লাইডটি দেখে আমি ভীষণ রকম। এটি জানা যেতে পারে, কিন্তু আগে সচেতন হন, তারপরে অবশ্যই এটি পরিমাণও বলা যাবে। আর কি আছে? ঘি বা ফ্যাট জাতীয় কিছু খাবার, ঘি, মাখন, ডালডা, এই জাতীয় খাবারগুলো আসলে যেহেতু চর্বিটা অনেক বেশি, আমাকে মাথায় রাখতে হবে। আগের একটা স্লাইডে বলেছিলাম স্থূলতা বা ওজন বেড়ে যাওয়াটা সমস্যা, তাই ওজনটাকে একটু মেনটেন করতে গেলে এটাকে বুঝে শুনে, যতটা বুঝে শুনে করা যায়। আচ্ছা, নাম তো বলা যাবে না, কি এটা? গরমের দিনে শাক, সবকিছুই, কিছু করার নেই। এর থেকে চিনি ছাড়া বিনা চিনি লেবুর শরবতে আমরা শিফট করে যাব, আমরা ওদিকে চলে যাব। কিন্তু আমাদের তেষ্টা মেটানোর জন্য কি স্প্রাইট, থামস আপ, কোল্ড ড্রিঙ্কস নয়, তাই তো? কেক খুবই প্রিয় সকলের, অনেক সময় শীতের দিন থেকে শুরু করে ক্রিসমাস সব জায়গায় আসতে থাকে। তো এই কেকটিকেও কিন্তু কোথাও আমাদের রয়েছে ভাবতে হবে, দেখতে হবে। চকলেট, লজেন্স, ক্যাডবেরি সবকিছুকে বলতে পারি। হতাশ করলেও শেষে একটা কথা গুরুত্বপূর্ণ ভাবে বলি, একেবারেই খাওয়া যাবে না বলেছি ঠিক, কিন্তু মাথায় রাখতে হবে এই একটি খাবার থেকেও আমাদের প্রত্যেক দিন বেঁচে থাকার যে রসদ, সেগুলোর একটিও পাওয়া যায় না। অতএব ভাবার কিছু নেই যে এগুলি খেলাম না তো আমার জীবনটি শেষ। বরং বুঝবেন যে রসদটি যেহেতু নেই, অতএব একটু আড়াল করে চললেও চলে, একটু পর্দা থেকে রাখলেও চলে, যে আমি দেখলাম না, দেখলেও সেটা অবশ্যই কখন দেখবে, সুগারের রোগীদের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োজনীয়, সাধারণ মানুষের ক্ষেত্রেও অবশ্যই এখানে ঢাকা পড়বে মাঝে মাঝের জন্য। বোঝা গেছে সিগন্যাল? তাহলে সিগন্যাল হয়ে গেল বা ট্রাফিক, কোথায় কি করবেন। এই এতটা অব্দি হচ্ছে একটা ডায়াবেটিস মানুষের বোঝার জন্য যথেষ্ট। এখান অব্দি যদি বোঝেন, হ্যাঁ আমি চেঞ্জ করলাম, যদি বোঝেন তাহলে যথেষ্ট, যথেষ্ট সচেতন হওয়ার জন্য যথেষ্ট। আচ্ছা, স্বাস্থ্যকর খাবারের একটা প্লেট বড্ড না শুনেছি, এবার একটু দেখি যে সত্যি বাড়ি গেলে তাহলে কি খাবো, মানে খাবোটা কি। আমরা তো অভ্যস্ত হয়ে গেছি বিকেলে চকপুরিটা খেতে আর দুপুরে কোল্ড ড্রিঙ্কসটা খেতে, তাহলে বাড়িটা গেলে আমি খাবোটা কি? খাবোটা যেটা, সেটাই প্লেটটাই আমি একটু সাজিয়েছি, খুব সুন্দর করে রকচকে করে সাজাতে পারিনি, কিন্তু সাজানোর চেষ্টা করেছি একরকম। দেখুন, প্লেটের যদি অর্ধেকটা, পুরো অর্ধেকটা যদি দেখেন, কি দেখতে পাচ্ছেন? অর্ধেকটাতে প্রচুর সবজি এবং কিছু ফল। আচ্ছা, ফলগুলোকে আলাদা করে দেখবেন না, এর মধ্যে অনেক ফল সুগারের ক্ষেত্রে সমস্যা করতে পারে। বোঝার জন্য শুধু বুঝুন যে সবজি এবং ফল আমার খাবারের, যদি প্লেটটা আমি সকাল ঘুম থেকে ওঠা থেকে রাতের খাবার অব্দি ধরি, কোনো একবারের প্লেট নয়, হ্যাঁ, সকালে ঘুম থেকে ওঠা থেকে রাতে শুতে যাওয়া অব্দি সারাদিন আমি যা খাচ্ছি সবটাকে আমি একটা প্লেটে সাজিয়েছি। এই প্লেটটার অর্ধেক থাকবে শাকসবজি, ফল। তাহলে অর্ধেক হচ্ছে শাকসবজি, ফল সারাদিনের খাবারে, ঠিক আছে? তারপরে এখানে আসছে কিছু মাছ,
মাংস, ডিম, ডাল, সয়াবিন, মানে প্রোটিন জাতীয় খাবার, যার থেকে আমরা সহজে আমরা সবাই জানি প্রোটিন দরকার, প্রোটিন দরকার, শরীরে প্রোটিন আসছে। তারপরে কিছু বাদামের ছবি দেওয়া আছে। আসলে বাদাম এবং বিভিন্ন ধরনের বীজ, গোটা বীজও এটা একটু বোঝা মুশকিল, কারণ আমরা যে ধরনের ডায়েটে বা যে ধরনের খাদ্যাভ্যাসে বাঁচি, আমরা বাদাম বলতে চীনা বাদাম এক ঠোয়া কিনে খাও, মানে এটা ছাড়া বুঝি না। আসলে বিভিন্ন রকমের বাদামে বিভিন্ন পুষ্টিগুণ হয়, ভীষণ রকম পুষ্টিগুণ হয়, প্রচুর ভিটামিন, প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় জিনিস, প্রচুর খনিজ লবণ এসব থাকে। মানে আমি ধরে নিচ্ছি বাদাম একটা অংশ, ঠিক আছে। এখানে আছে চাল, ভুট্টা, মানে যেগুলো দানা শস্য বললাম একটু আগে, এটাকে বুঝে খেতে হবে, হলুদ সিগনালে ছিল সেই অংশটি। এবং যদি ভেবে দেখা যায় মাঝে, যেদিকে খুঁজে পাওয়া যায় না যে লাইনটিকে, প্রায় না দেখতে পারলেই চলে, কিন্তু প্রয়োজনীয় ওইটুকুনি প্রয়োজনীয়, ওর থেকে বেশি নয়। সেটা কি? চর্বি জাতীয়, তেল জাতীয় খাবার। যে খাবারে বেশি তেল চর্বি থাকে এই খাবারটি প্রয়োজনীয়, কিন্তু ওইটুকুনি প্রয়োজনীয়। এই যে প্লেটের অর্ধেকটা আমার শাকসবজি আর ফল আছে, এই অর্ধেকটা কিন্তু ওই মাছ মাংস আর তেল দিয়ে ঢেকে গেলে হবে না, তাহলেই মুশকিলটা, বিপদ ওখানেই করে ফেলেছেন, ঠিক আছে। তাহলে এটি হচ্ছে একটি প্লেট। এবং আরেকদিকে দেওয়া আছে অবশ্যই আমাদের ক্ষেত্রে একটা বড় এখন উপাদেয় বা ব্যালেন্স খাবারের মধ্যে পড়ে, সেটা দুধ বা দুধ জাতীয় উপাদান, দই হতে পারে, ছানা হতে পারে, সেটি একটি উপাদান। তাহলে এই সবটাকে মিলিয়ে সবটা দরকার, কোনো একটি নয়। আমি যে বললাম আচ্ছা বাদাম খাওয়া যেতে পারে, আচ্ছা তেল একটু খাওয়া যেতে পারে, কিন্তু মাথায় রাখতে হবে প্লেটটি এরকমই হতে হবে। খাওয়া যেতে পারে মানে শুধু একটা উপাদান দিয়ে পুরো প্লেটটিকে ভরালে তো চলবে না, ঠিক আছে। সবকটি উপাদানের পরিমাণ এরকম থাকতে হবে। সারাদিন যদি দেখি, তাহলে সারাদিনের খাওয়া দাওয়ার 50% আমার কিন্তু থাকছে শাকসবজি, ফল। তারপরে কিছুটা বেশি অংশ দানা শস্য জাতীয় খাবার, আমিষ জাতীয় খাবার, বাদাম, দুধ, এবং একদম সব থেকে কম পরিমাণ থাকছে তেল, ঠিক আছে। বোঝা গেছে? এটা আমাদের একটা স্বাস্থ্যকর খাবারের জিনিস। প্রথম থেকে বলছি স্বাস্থ্যকর খাবার, স্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর খাবার, এটি হচ্ছে স্বাস্থ্যকর খাবার, এটিকে বলে স্বাস্থ্যকর খাবার। আচ্ছা, একটু গবেষণামূলক কথা একটু চলে আসি। যেহেতু সুগার আজকের দিনে একটি মারাত্মক, যার প্রাদুর্ভাব দেখা যায় প্রায় প্রত্যেক ঘরে ঘরে, প্রত্যেকটি মানুষের মধ্যেও আজকে দেখা যায়, সেই ক্ষেত্রে এইটা নিয়ে তো গবেষণার জায়গায় কোনো শেষ নেই। তাহলে এরকম একটি গবেষণা হয়েছে, একটি নয় অনেকবার মানুষের মধ্যে গবেষণা করা গেছে, যে মেথি সুগারের, রক্তে যে সুগার বেড়ে যাচ্ছে এটিকে কমাতে বোধহয় সাহায্য করছে, গবেষণামূলক ব্যাপার। তার মানে মেথি, খেয়াল রাখবে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে মেথি শাক বা মেথির বীজ কিন্তু উপকারী একটি উপাদান, ভীষণ উপকারী একটি উপাদান। কারণ এটা প্রমাণ সাপেক্ষ যে কি আমাদের রক্তের সুগারটাকে বা গ্লুকোজটাকে তাড়াতাড়ি বাড়ায় না, আস্তে আস্তে বাড়ায়। তাহলে সেক্ষেত্রে আমি মেথিটিকে আমার খাদ্য তালিকায় রাখবো। কিভাবে রাখতে পারি একটু দেখি। সারাদিনে 25 গ্রাম মেথি বীজ, 12.5 গ্রাম 12.5 গ্রাম করে দিনে দুবার। এবার এই 12.5 গ্রামের অনুপাতটা কিভাবে বোঝা যেতে পারে? একটা যে চামচে আমরা খাই টেবিল স্পুন, এই চামচে যদি আমি ধরি 1 চামচ করে আমাদের সারাদিনে মেথিটা, ঠিক আছে। এটি হচ্ছে যাদের সুগার অনেক বেশি আছে দীর্ঘদিন ধরে, তাদের ক্ষেত্রে কার্যকারিতা দেখা গেছে, আমরা ব্যবহার করে দেখতে পারি। আরো কিভাবে খাওয়া যেতে পারে তার কিছু পদ্ধতি দেওয়া আছে। কখনো পাউডারে করে খাওয়া যেতে পারে, ঘরে মেথিটাকে গুঁড়ো করে তার পাউডার বানিয়ে সেটি জলে গুলে খাওয়া যেতে পারে। কখনো সারা রাত সেটাকে জলে ভিজিয়ে রেখে তার জলটি খাওয়া যেতে পারে। কখনো মেথি শাকটিকে বা বীজটিকে আলাদা করে বড় মানে রুটির মধ্যে মিশিয়ে সেই রুটিটি করে খাওয়া যেতে পারে, বা ডালের মধ্যে মিশিয়ে সেটিও খাওয়া যেতে পারে। সব থেকে যেটি কার্যকরী জায়গা আমার মনে হয়েছে, বা অনেক জায়গায় অনেক বিশেষজ্ঞদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে,
সেটি হচ্ছে মেথির পাউডার বানানো বা গুঁড়ো বানিয়ে সেটি দিনে দুবার করে ওই 1 চামচ করে খাওয়ার একটা উপকার কিন্তু দেখতে পাওয়া গেছে। তবে এটি শুরু করা যেতে পারে, তবে আমি বলবো শুরু করুন এবং বিশেষজ্ঞের সাথে কথা বলেই শুরু করুন। আচ্ছা, এতক্ষণ এলাম বিভিন্ন কিছু ধারণা নিয়ে। আমি কয়েকটা ভুল ধারণা আমি একটু বলে দিই, একটু আমি তাড়াতাড়ি বলার চেষ্টা করছি। বিভিন্ন রকমের ভুল ধারণা আছে মানুষের সুগার নিয়ে, একটা করে বলি। এখানে বোধহয় 90% লোক মনে করেন যে সুগারে ভাত না খেয়ে রুটি খেলেই বোধহয় সুগার সেরে যায়। ঠিক আছে? ভুল ধারণা। সঠিক ধারণাটি হলো ভাত, রুটি, মুড়ি, চিড়ে যাই হোক না কেন, যেটি দানা শস্য থেকে তৈরি হয়, সমস্ত খাবার নির্দিষ্ট পরিমাণেই খেতে হবে, বুঝে শুনে, কারণ ওটি হলুদ সিগন্যালে আছে। ঠিক আছে? হলুদ সিগন্যালে আছে, বুঝে শুনেই খেতে হবে। ভাতের বদলে রুটি খেলে সুগার কমবে না। যদি মাত্রাতিরিক্ত পরিমাণে আটা খাওয়া হয় সেটাও সুগার বাড়াতে পারে। যে কোনো ফল খেলে সুগার বাড়তে পারে, ভুল ধারণা, অতক্ষণে ভেঙে যাওয়ার কথা। কারণ আমি একটু আগেই বলেছি কি কি ফল খাওয়া যাবে এবং কি কি আমাদের বুঝে শুনে খেতে হবে। লেবু জাতীয় ফল, টক জাতীয় ফল আমরা খেতে পারি পরিমাণ বুঝে, এবং মিষ্টি ফল আমরা একটু বাদের তালিকায় রাখবো বা কমের তালিকায় রাখবো। বাদ বলবো না, কমের তালিকায় রাখবো। আর কি হতে পারে? অনেক কম খেতে হবে। প্রথম সুগার হলে যেটি আমার কাছে বেশিরভাগ রোগীরা এসেই বলেন আর তো কিছু খেতে পারবো না, মানে এই আর তো কিছু খাওয়ার মধ্যে কিন্তু বেশিরভাগটাই ওই ফাস্ট ফুড, চিপস, আইসক্রিম, তেলে ভাজা এই খাবারটাই থাকে। হ্যাঁ, কিন্তু বাকি সবটাই উনি খেতে পারবেন। কিভাবে খেতে হয়? বরং সুগারের রোগীদেরকে নিয়ম মেনে, সময় মেনে, অল্প অল্প একাধিকবার খেতে হয়। মোটেই এরকমটা নয় যে খাবারটি বন্ধ হয়ে যায় বা খাবার কমিয়ে দিতে হয়। আরো ভুল ধারণা কি? সুগারের ওষুধ তো খাচ্ছি ডাক্তারবাবু, আমি না হয় খাওয়াটা একটু খেলাম, না হয় রসগোল্লাটা কালকে দুটো খেয়েই ফেলেছি, বিয়ে বাড়ি গেছিলাম, দুটো রসগোল্লা খাওয়া হয়েই গেছে, এরকমটি নয়। আমরা এখানে প্রথমেই বলেছি যে খাদ্য দিয়ে, শরীর চর্চা দিয়ে আমরা রোগ নিরাময়ের চেষ্টা করব। অবশ্যই প্রয়োজন পড়লে আমাদের ওষুধ, ইনসুলিন এই ধরনের জিনিসও দরকার হতে পারে, সেটা বিশেষজ্ঞ আপনাকে জানাবে। কিন্তু ওষুধ খাচ্ছি অথচ খাবারটি ওইদিকে নিজের মতন, ইচ্ছা মতন, বাধা ছাড়া লাল সিগন্যালে ঢুকে গেছি, তাহলে কিন্তু হবে না। একদম শেষ করছে, আমার শেষের দিকে চলে এসেছি। অনেকটা আপনাদের বকবক করে শোনালাম, কাজে লাগবে কিনা জানি না, তবে চেষ্টা করুন, যদি কাজে লাগে তাহলে আমি উপকৃত হব যে আমার এতটা সময় দেওয়াটা কোথাও কাজে লেগেছে। কিছু বিশেষ পরামর্শ, ধরে নিন ঘরে যাওয়ার আগে বা বাড়ি ফেরার আগে কি কি জেনে ফিরবেন, কি কি জানলেন আর কি কি জেনে আপনি ফিরছেন। খাওয়া যেতে পারে, খাওয়া উচিত বলার থেকে ভালো যে গম, জোয়ার, ভুট্টা এই জাতীয় খাবার খাওয়া যেতে পারে। হলুদ সিগন্যালে আছে, বুঝে শুনে খাবো। খোসা সমেত ডাল খেতে পারি। গোটা ডাল খাওয়ার উপকারিতা অনেক বেশি, কারণ তাতে আমরা উপকার বা পুষ্টি উপাদানটা বেশি পাই। আর কি, যে আমরা আটা খাচ্ছি, সম্ভব করা যেতে পারে, যদি ব্যবহার নাও করি আমরা চেষ্টা করতে পারি এটাকে আমরা সম্ভব করার। আটার সাথে ছোলার ছাতু, সয়াবিনকে পাউডার করে গুঁড়োনো, এগুলো মিশিয়ে খেলে তার উপকারিতা বেশি। অবশ্যই কতটা কি করা সম্ভব সেটা আমরা পরে বিবেচনা করব, কিন্তু উপকারী দিক থেকে ভাবা দরকার। খিদে মেটাবার জন্য এই যে যখন তখন চানাচুর, মুড়ি, চপ, সিঙ্গারা এগুলো খেয়ে পেট ভরানোর, বিস্কুট এসব খেয়ে যে পেট ভরানোর জায়গা ছিল সেটা তো কমে গেল, সেটা তো বাধা হয়ে গেল। তাহলে কি দিয়ে পেটটা ভরাবো? অনেকটা সবুজ শাকসবজি, সেদ্ধ সবজি, স্যালাড হতে পারে অনেকটা পরিমাণে, এইটা দিয়ে টক দই কিছু পরিমাণে হতে পারে, বুঝে শুনে খাওয়ার জন্য। এগুলো দিয়ে আমরা আমাদের সারাদিনের পেটটা কিন্তু ভরাতে পারি। আরো বাকিটা অনেক ডিটেলসে, সেটা একটি মানুষের যা খাদ্য তালিকা হওয়া উচিত তার উপর খানিক নির্ভর করছে, কিন্তু আমরা এগুলো বেশি করে খেতেও পারি। টক জাতীয় ফলটাও খেতে পারি। এতক্ষণ এগুলো বলেছি, শেষ। তাহলে কম কি খাচ্ছি? রেড সিগন্যাল মনে আছে সবার? শেষ অব্দিও এটি মনে করে মাথায় নিয়ে যান, কি দেখেছি আমি লাল সিগন্যালে, কম করতে হবে বা বাধা দিতে হবে। একদম চলবে না চিনি, মিষ্টি, গুড়, আইসক্রিম, চকলেট, কোল্ড ড্রিঙ্কস, থামস আপ, তাই তো? একবারও চলবে না। যতটা সম্ভব সুগারের পেশেন্ট যদি হন এখানে থেমে যান। স্বাভাবিক ওজনটা মেনটেন করুন, তার মানে
শরীর চর্চাটা শুরু করুন। বেশিরভাগ মানুষই বসে যারা কাজ করেন তাদের এরকমও নেই 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টাটি বার করা যায় না, চাইলেই আধ ঘন্টাটি বার করা যায়। 1 ঘন্টা, আধ ঘন্টা থেকে 1 ঘন্টা জোর পায়ে হাঁটা, ব্যায়াম বা অন্য যে কোনো শরীর চর্চা এগুলো করলেই কিন্তু শরীরের অনেক সুস্থ হতে পারে বা অনেক স্বাস্থ্যকর আমরা হতে পারি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। সঠিক নিয়মে খাওয়া দাওয়া, খাওয়া বন্ধ করা নয় বা অনিয়ম করা নয়, এবং অবশ্যই না খেয়ে থাকা নয়। ডাক্তারের পরামর্শ নিন এবং সুস্থ সুন্দরভাবে নিজের সুগারটিকে ম্যানেজ করার চেষ্টা করুন, যাতে কিন্তু আরো 10টা রোগ নিরাময় হয়ে যেতে পারে আরামসে। এইটুকুনি বলে আমি ধন্যবাদ সবাইকে মন দিয়ে শোনার জন্য। আশা করি কিছু পৌঁছতে পেরেছি।